স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেশে চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের এই ফোনালাপ হয়। এ সময় দেশের তরুণ, গ্রামীণ, পিছিয়ে থাকা নারী ও তৃণমূল জনগোষ্ঠীর রূপান্তরমূলক প্রভাবের জোর দেন অধ্যাপক ইউনূস। কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা করবে সেই বিষয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। পরে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। পরে অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আনুপাতিক নির্বাচনের বিরুদ্ধেও বিএনপির অবস্থান বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চাইলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই বিএনপি চায় জাতীয় নির্বাচনের পরে শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন হোক। এ সময় মির্জা ফখরুল বলেন, আনুপাতিক ভোটের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে তার বিপক্ষেও বিএনপির অবস্থান। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটা অভ্যস্ত না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত, আর জন আকাঙ্ক্ষা বিবেচনায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে জামায়াতের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ন্যূনতম সংস্কার, আনুপাতিক নির্বাচন পদ্ধতি সহ 23 দফা সুপারিশ তুলে ধরেছেন কমিশনের কাছে। এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ 23 দফা দাবি জানিয়েছে জামায়াত। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। তিনি জানান, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিল করার দাবি জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। জামায়াতের এই নেতা প্রত্যাশা করেন, দলে নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার বিষয়ে আদালত থেকে ন্যায় বিচার পাবেন। 300 আসনে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে জামায়াত। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, এখন উত্তরের অপেক্ষায় সরকার। রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের পর এই সংক্রান্ত
ফিরতি তাগিদপত্র পাঠাবে ঢাকা। গত ডিসেম্বরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় কাউকে ফেরত চাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ বিচারিক কার্যক্রমের নথি পাঠাতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কাগজপত্র ভারতে পাঠিয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, কূটনৈতিক পত্রের সঙ্গে পাঠানো হয়েছে প্রয়োজনীয় সব নথি। এটা এনক্লোজার হিসেবে গেছে, ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। এখন দিল্লির ফিরতি বার্তার অপেক্ষায় ঢাকা। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও তাগিদপত্র পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রিমাইন্ডার একটা পাঠানো হবে, যখন পলিটিক্যাল লিডারশিপ মনে করবে যে দিস ইজ দ্য রাইট টাইম, তখনই এটা পাঠানো হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন ঢাকা পাঠাবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র, প্রতিবেদনে যা আছে সেটা সারসংক্ষেপ সারা বিশ্ব এখন জানে, সেটা আলাদা করে ভারতের সাথে শেয়ার করার কোনো প্রাসঙ্গিকতা এখানে নেই। রিপোর্টের যে অংশটুকু পাবলিকলি এসেছে সেটা যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমি বলবো যে আপনার প্রশ্নের উত্তর আমার এই স্টেটমেন্টের মধ্যে লুকিয়ে আছে। চাপ তৈরি হবে কি না এটা আপনি আমার এই স্টেটমেন্ট থেকে ডিডিউস করতে পারবেন। বিদেশে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়ার যে পরামর্শ জাতিসংঘ দিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে বেশ কিছু সুপারিশও করেছে তার কমিশন। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ 7 বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। প্রাধান্য পেয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোটের মতামত। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই তৈরি করা হয়েছে প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। 5. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। 6. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দিয়েছে। 7. মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও 2024 সালের গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। প্রধানমন্ত্রী পদের ক্ষমতা কমানো সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে 21 বছর হলেই নির্বাচনের প্রার্থী হতে পারবে বলেও মত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য নানা পদক্ষেপের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজপথে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে শাহবাগ সড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। বৃহস্পতিবার সকালে 8ম দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিকের শিক্ষকরা। বেলা 1টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তারা।
সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অন্তত 4 জন আহত হয়েছেন। পুলিশ 15 জনকে আটক করেছে বলেও অভিযোগ তাদের। আমাদের অনেক লোক আহত হয়েছে, ঠিক আছে, অনেকে আটক হয়েছে। নিয়োগ বাতিল হলো, তারপরে কিন্তু আমরা রাজপথে এসেছি, যখন এটা কোনো সুষ্ঠু আমরা সমাধান পাইনি। জলকামান ছুটছে, আমাদেরকে লাঠিচার্জ করছে, আমাদের 4 জন বোন হসপিটালে ভর্তি আছে ঢাকা মেডিকেলে। 3টার দিকে সড়ক থেকে সরে এসে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আমরা দাবি আদায়ের জন্য আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আর এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আগামী 2 দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। যেহেতু রবিবারে আমাদের রায় হওয়ার সম্ভাবনা আছে, রবিবারে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে গায়ে হাত দেওয়ার প্রতিবাদে আমরা গায়ে হাত তুলব। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। শিক্ষকদের উপর হামলার তদন্ত ও আটকদের বিনা শর্তে ছেড়ে দেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। দুপুরে ইজতেমা ময়দানে আদায় করা হবে বৃহত্তর জুমার নামাজ। এতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরাও অংশ নেবেন। এদিকে আজ শবে বরাতের রাতেও ময়দানে মুসল্লিদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31শে জানুয়ারি প্রথম ও 3 ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে হয় জুবায়েরপন্থীদের ইজতেমা। ইজতেমা নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই পর্বের ইজতেমায় মুসল্লি কেমন দেখছেন? আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? দেখুন, বিশ্ব ইজতেমার 3য় ধাপের এখানে আনুষ্ঠানিকতা চলছে এবং ফজর নামাজের পর এখানে বয়ান হচ্ছে। বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার এবং 10:30টার দিকে এখানে ধর্মীয় তামিল হবে এবং জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। এখানে বৃহত্তম জুম্মার নামাজে কাকরাইল মসজিদের ইমাম ওয়াসিফুল ইসলাম তিনি ইমামতি করবেন বলে আমরা জেনেছি এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং তারা তাদের নির্ধারিত যে খিত্তা রয়েছে এই খিত্তাগুলোতে অবস্থান নিয়েছেন এবং পুরো ময়দানকে 85টি খিত্তায় বিভক্ত করা হয়েছে। জেলা ও সেসব খিত্তায় মুসল্লিরা কিন্তু এখানে জিকির আজকার ধর্মীয় বয়ান শুনে দিনটি পার করছেন। একই সঙ্গে বিদেশ থেকেও মুসল্লিরা এসেছেন, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের বেশ কিছু দেশ এবং সৌদি আরব সহ মিশর এবং অন্যান্য দেশ থেকেও মুসল্লিরা এসেছেন এবং আয়োজকরা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে সহস্রাধিক বিদেশি মুসল্লি এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত কামরা রয়েছে সেই কামরায় অবস্থান করছেন এবং এখন যে বিষয়টি হচ্ছে যে আজকে এখানে ধর্মীয় বয়ান হচ্ছে। প্রতিটি নামাজের পরেই কিন্তু ধর্মীয় বয়ান হবে এবং আগামীকালও এই ধর্মীয় বয়ান তালিম এবং কি বিষয়ে জানাবেন? এবারই তো প্রথম শবে বরাতে ইজতেমা হচ্ছে। শবে বরাত উপলক্ষে কি বিশেষ কোনো আয়োজন রয়েছে আজকে? কিন্তু দিন পার করছেন আয়োজন বলতে এখানে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবারই প্রথম শবে বরাত পড়েছে ইজতেমা চলাকালীন এবং এই কারণে মুসলিমরা কিন্তু অনেক উৎফুল্ল এবং তারা বলছেন যে এই যে আজকের রাতটি তারা ইবাদত বন্দেগীতে আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা কাটাতে চান এবং তারা বলছেন যে এবার যে সুযোগটি তারা পেয়েছেন সেই সুযোগটি সম্মিলিতভাবে মুসলিমরা ইবাদত বন্দেগীতে করে রাতটি কাটাবেন এবং এই কারণে তারা তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং আয়োজকরাও বলছেন যে এই বিষয়টি নিয়ে তারাও কিন্তু অনেকটাই উৎফুল্ল, যেহেতু ধর্মীয় একটি বড় একটি বিষয় হচ্ছে শবে বরাত, সেই দিনটি তারা আজকে পেয়েছেন এবং সেই কারণে ইবাদত বন্দেগীর আলাদা একটি স্পৃহা
স্পৃহা তাদের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যে বৃহত্তম জুমার নামাজটি অনুষ্ঠিত হবে সেখানে গাজীপুর, টঙ্গী সহ আশেপাশের এলাকার মুসল্লিরা অংশ নেবেন এবং এইটা কিন্তু দেশের বৃহত্তম জুমার নামাজ বলে আয়োজকরা দাবি করেছেন। এবং ইতিমধ্যে সার্বিক নিরাপত্তায় পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং মূল ময়দানকে 5টি সেক্টরে ভাগ করে তারা দায়িত্ব পালন করছেন। 16টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং 3 শতাধিক সিসিটিভির মাধ্যমে পুরো ময়দানকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং পুলিশ যেটি বলছে যে এখন পর্যন্ত ইজতেমা নিয়ে কোনো থ্রেট নেই এবং তারা শান্তিপূর্ণভাবে ইজতেমাটি সম্পন্ন করতে চান। এই ছিল ইজতেমা থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। ইজতেমার তৃতীয় ও সবশেষ ধাপের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ শেষ না করে পালিয়েছেন 150-র বেশি ঠিকাদার। অভিযোগ রয়েছে দুর্নীতিবাজ প্রকৌশলীদের সাথে যোগসাজশে তোলা হয়েছে বিল। পলাতক ঠিকাদাররা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। শতাধিক প্রতিষ্ঠানের নির্মাণ কাজ নিয়েও তৈরি হয়েছে সংকট। শিক্ষা মন্ত্রণালয় বলছে সংকট সমাধানের জন্য কাজ চলছে। সিলেটের দশময় উচ্চ বিদ্যালয় পুরনো 3তলা ভবন ভেঙে 2019 সালে শুরু হয় 6তলা ভবনের কাজ। এ পর্যন্ত 50 ভাগ কাজও শেষ হয়নি ভবনটির, অথচ বেশিরভাগ বিলই তুলে নিয়ে গেছে ঠিকাদার। আর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এখন ঠিকাদারও পলাতক। বড় বড় ক্লাসগুলোর মধ্যে হার্ডবোর্ড দিয়ে পার্টিশন দিয়ে আমরা ক্লাস চালাচ্ছি, কারণ 20 সাল থেকে শুরু করে আজকে প্রায় 25, আমরা এখনো জানি না কবে যে বিল্ডিং আমাদের সমাপ্ত হবে। একই অবস্থা দক্ষিণ সুরমার লালাবাজার ফাজিল মাদ্রাসা ভবনের। 4তলা ভবনের মাত্র 3 তলায় ঢালাই কাজ শেষ করেই পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা ঠিকাদারকে অনেক অনুনয় করে 3 তলার ছাদ পর্যন্ত করেছিলাম সম্পন্ন, কিন্তু এরপরে বাকি কাজটুকু না হয় আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সুষ্ঠু লেখাপড়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই অবস্থা সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই। দুর্নীতিবাজ প্রকৌশলীদের সাথে যোগসাজশে কাজ শেষ না করেই বিল তুলেছে ঠিকাদাররা। শিক্ষা প্রকৌশলের তথ্য অনুযায়ী 1.5 শতাধিক ঠিকাদার পলাতক রয়েছে, যারা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হচ্ছে, অনেক প্রতিষ্ঠান কাজও শুরু করেছে। যেখানে কাজে উন্নয়ন কাজে অচল অবস্থা আছে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে we are likely to formulate the comprehensive way and flow path how to resolve this problem. কাজের আগেই বিল দেয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটা শুধু শিক্ষা প্রকৌশল মন্ত্রণালয় না, এটা আমি পরিকল্পনার মন্ত্রণালয়ে দেখেছি অনেক প্রকল্পে এই ধরনের স্থবিরতা আছে এবং দুর্নীতির কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 5 আগস্টের পর অনিয়মের দায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 3 জন প্রকৌশলীকে ওএসডি করেছে মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলের অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে এসব কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়দা, আটা সহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল, ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। এই অবস্থা চলতে থাকলে রমজানে সংকট আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। দেশে ভোজ্য তেলের বাজারে সংকট কাটছে না কিছুতেই। বরিশালের বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। লিটার প্রতি 175 টাকা হলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 200 টাকায়। দোকানিদের অভিযোগ, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর তেলের সঙ্গে একই কোম্পানির চাল আটা না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। 75 টাকার জিনিস 200 টাকা কিনতেছে, কিন্তু তাও বোতল পাচ্ছি না। 1 কেজি তেল ছেলে বলে আপনি আটা নেন, সুজি নেন, চিনি নেন, আটা সুজি দিয়ে আমি কি করব? সিলেটের কালীঘাট, বন্দরবাজার, লালবাজার ও কাজির বাজারের প্রায় সব দোকানেই তেলের সংকট। রমজান উপলক্ষে এ সংকট আরও বাড়ার শঙ্কা ক্রেতাদের। 75 টাকার জিনিস 200 টাকা কিনতেছে, কিন্তু তাও বোতল পাচ্ছি না। 1 কেজি তেল ছেলে বলে আপনি আটা নেন, সুজি নেন, চিনি নেন, আটা সুজি দিয়ে আমি কি করব? খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে 200 টাকায়। আর কয়েক দোকান ঘুরলেও মিলছে না বোতলজাত তেল। আর যেসব দোকানে মিলছে সেখানেও কিনতে হচ্ছে অন্য কোম্পানির পণ্য। এক কার্টনের লগে লবণ নিতে হবে, আটা নিতে হবে, ময়দা নিতে হবে অথবা ডাল নিতে হবে। একই অবস্থা যশোরেও। ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাবে কৃত্রিম সংকট তৈরি করছেন আমদানিকারকরা। কোম্পানির লোককে যখন আমরা অর্ডার দিই তখন বলে ভাই সয়াবিন তেল স্টকে নেই,
ওর পরিবর্তে একটা আছে পাম অয়েল, যেটাকে বলা হয় সুপার, ওইটা আমাদেরকে দিচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চাঁদপুর ও হিলিতেও সংকট কাটেনি সয়াবিনের। কোনো দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাড়তি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তেলের একটা কিন্তু খুচরা মূল্য থাকে, সেই খুচরা মূল্যের মধ্যে থেকেই বিক্রি করতে হবে, তার বাইরে বিক্রি করার সুযোগ নেই। যদি এরকম অভিযোগ পাওয়া যায় সেটা মোবাইল কোর্টে জরিমানা সহ যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের সংকট কাটাতে বাজার তদারকি বাড়ানোর কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বাজারগুলোতে সয়াবিনের সরবরাহ কি স্বাভাবিক আছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, সারা দেশের মতো সিলেটের বাজারেও কিন্তু সয়াবিন তেলের একটি সংকট দেখা দিয়েছে এবং সিলেটের যে বড় বড় বাজারগুলো রয়েছে, বিশেষ করে কালীঘাটের যে বাজার কিংবা কাজির বাজার, এইসব বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি যে বিশেষ করে প্রত্যেকটা দোকানেই কিন্তু বলা যায় সয়াবিন তেলের কিন্তু সংকট রয়েছে এবং আমরা এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে তারা কিন্তু তেলের যে পরিমাণ চাহিদা রয়েছে বাজারে তার থেকেও কিন্তু তারা অল্প পরিমাণ পাচ্ছেন এবং কোনো দোকানদার কিংবা ব্যবসায়ী এটাও জানিয়েছেন যে তারা কিন্তু একেবারেই কোম্পানির কাছ থেকে কিন্তু তেল পাচ্ছেন না এবং এক্ষেত্রে কিন্তু মূলত ভোগান্তির শিকার হচ্ছেন যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা। কারণ ক্রেতারা বলছেন যে তারা যে পরিমাণ তেল তাদের প্রয়োজন হয়, কারো যদি 5 লিটার তেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু দোকানদার তাদেরকে সেটি দিতে পারছেন না, অনেক ক্ষেত্রে 1 লিটার দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে। এবং এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই শুধুমাত্র তেল কিনতে গেলে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা শুধুমাত্র তেলই কিনতে পারছেন না, তেলের সাথে প্যাকেজ হিসাবে অন্যান্য আনুষঙ্গিক বেশ কিছু পণ্য তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিনে তাদেরকে কিন্তু তেল কিনতে হচ্ছে। অনেকটা বাধ্য হয়ে তারা কিন্তু এই অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনে তারপর তাদেরকে তেল কিনতে হয়। তো সেক্ষেত্রে ক্রেতারা বলছেন যে এক্ষেত্রে আসলে যে পণ্যগুলো আনুষঙ্গিক যে পণ্যগুলো তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা অনেক ক্ষেত্রে তাদের জন্য হয়তো অপ্রয়োজনীয় কিংবা তাদের বাড়িতে রয়েছে, তারপরও তারা অনেকটা তেল কিনতে গিয়ে বাধ্য হয়ে তাদেরকে এই পণ্যগুলো কিনতে হচ্ছে। সেক্ষেত্রে তারা কিন্তু পাশাপাশি আরেকটি বিষয়ে ক্রেতারা উল্লেখ করেছেন যে তেলের যে বোতলজাত তেলের গায়ের যে রেটটি থাকে তার থেকেও কিন্তু বেশি দাম দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে এবং তারা মূলত খুব জানিয়েছেন এই জায়গাটিতে যে তারা বোতলজাত সয়াবিন তেল যখন তারা কিনতে যান সেটি যখন তারা বেশি দাম দিয়েও কিনতে যান তখনও কিন্তু তেলের একটি সংকট রয়েছে। তো এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যারা ব্যবসায়ী সংশ্লিষ্ট যারা রয়েছেন, চেম্বার অফ কমার্সের যারা সদস্য রয়েছেন, তো তারা বলছেন যে তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে রমজানের আগে যেন কোম্পানিগুলোর সাথে কিংবা ব্যবসায়ীদের সাথে একটি সমন্বয় সভার মাধ্যমে এই যে একটি সংকট তৈরি হয়েছে কিংবা বাড়তি দামে যে বিক্রি হচ্ছে সেগুলো প্রশাসনকে সাথে নিয়ে কীভাবে মোকাবেলা করা যায় এবং এক্ষেত্রে ক্রেতারা বলছেন যে প্রশাসনের কিন্তু একেবারেই ভূমিকা নীরব। যেই প্রতিষ্ঠানগুলো যে প্রশাসন তাদেরকে এটি দেখভাল কিংবা নজরদারি করার কথা ছিল তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ নজরদারি করছে না। এক্ষেত্রে ক্রেতারা বলছেন যে রমজান মাসকে সামনে রেখে যেহেতু ব্যবসায়ীরা এভাবে দাম বাড়াচ্ছেন তো সেক্ষেত্রে আসলে নজরদারি বাড়ানো প্রয়োজন প্রশাসনের। সিলেট থেকে বাজারে সয়াবিন তেলের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার। সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ফ্যামিলি স্মার্ট কার্ড দিতে পারছে না টিসিবি। তাদের অভিযোগ 57 লাখ ব্যক্তির সব তথ্য পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগে, কিন্তু সব তথ্য যাচাই বাছাই করে কার্ড দিতে পারছে না সিটি কর্পোরেশন, যার প্রভাব পড়েছে টিসিবির পণ্যের দোকানে। সেখানে পণ্য রয়ে যাচ্ছে অথচ ট্রাক থেকে পাচ্ছেন না অনেকেই। রোজা উপলক্ষে প্রায় 1.5 মাস পর খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা টিসিবি। সয়াবিন তেল প্রতি লিটার 100 টাকা, মসুর ডাল ও ছোলা 60 টাকা, চিনি 70 আর খেজুর 155 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। কিন্তু সেখানে পণ্য কিনতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। প্রতি ট্রাকে 200 জনের পণ্য দেয়া হলেও ভিড় করছেন হাজারের উপরে মানুষ। আমরা হিমশিম খাচ্ছি, আমরা দিতে পারছি না, আমাদের বরাদ্দ বাড়ায় দিলে এই পাবলিকদের শান্ত করা যাবে। অন্যদিকে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত ডিলারের দোকানে এসব পণ্যের মজুদ থাকলেও বিক্রি করা যাচ্ছে না, কারণ সিটি কর্পোরেশন থেকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে না। টিসিবি বলছে ফ্যামিলি কার্ড বিতরণের দায়িত্বে আছে ইউনিয়ন ও কাউন্সিলর অফিস।
কিন্তু তাদের সহযোগিতার অভাবে এ কাজে গতি আসছে না। আমরা আমাদের যে দায়িত্ব অংশ ছিল সেটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমি আশা করব সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসন দ্রুত এই যে কার্ডগুলো অবশিষ্ট রয়েছে সেই কার্ডগুলো নতুন করে তথ্য প্রদান, পাশাপাশি যে কার্ডগুলো আমরা প্রদান করেছি সেগুলো অ্যাক্টিভকরণ সহ মাঠ পর্যায়ে ডেলিভারি করবে। এই সচিবরা সেইভাবে দায়িত্ব পালন না করাতে এই ওয়ার্ডগুলো যারা নিম্ন আয়ের যে ভুক্তভোগী, যাদের যে কার্ড, তারা সেই কার্ডগুলো পাচ্ছে না। স্মার্ট কার্ডের ভোগান্তি নিয়ে জানতে চাওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার কাছে। সাফ জানান টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে সময় লাগবে। তো সবকিছু মিলিয়ে কার্যক্রম চলমান আছে। আমাদের সর্বশেষ যে নির্দেশনা এসছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কার্ডগুলো, যতগুলো স্মার্ট কার্ড আছে সবগুলো অ্যাক্টিভেট করতে হবে। তো সেই হিসেবে কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম পরিচালনা করাও কিন্তু একটু সময় সাপেক্ষ। টিসিবি বলছে এরই মধ্যে 57 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া 6 লাখ কার্ড প্রিন্টিংয়ে শেষ পর্যায়ে রয়েছে, যা এ মাসেই পাঠানো হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটি ও পয়লা ফাল্গুন উপলক্ষে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকের। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সৈকতের কোন কোন পয়েন্টে পর্যটক বেশি রয়েছে, আর যেহেতু সাপ্তাহিক ছুটি, পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস সবকিছু মিলেমিশে একাকার, এর জন্য কি বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকছে কিনা? আসলে আপনি জানেন আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটি আজকে এবং কালকে, সেই সাথে যুক্ত হয়েছে ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। সব কিছু মিলিয়ে আসলে এখানকার দেশের বিবিধ প্রান্ত থেকে মানুষরা ছুটে আসছে কক্সবাজারে। একদম সকাল থেকে আমি এখানে আছি। এখানে আমি দেখতে পেয়েছি একদম সকালের যে সমুদ্র স্নান সেটি করার জন্য এখানে পর্যটকরা আসছেন, যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছেন। ইতিমধ্যে আমি এখানকার যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন এবারের ছুটি এবং বিশেষ যেই দিবসকে ঘিরে তাদের যে হোটেল 60 থেকে 70% কক্ষ তাদের বুকিং হয়ে গেছে। তবে আপনারা জানেন বিশেষ বিশেষ দিবসে, অর্থাৎ শুক্র শনি যদি ছুটি না থাকে বা এরপরে যদি কোনো ছুটি থাকে তাহলে এই শুক্র এবং শনি এই দুইটা ছুটিকে কাজে লাগিয়ে তারা অনেকটা বাড়তি যে কয়েকটা দিন ছুটি পায় সেটি মূলত তারা কাজে লাগিয়ে থাকে। তবে এবারে সেরকম কোনো সুযোগ তারা পায়নি। তবে তারপরেও এখানে পর্যটকরা ছুটে এসছেন, তারা আনন্দ উপভোগ করছেন। সকাল থেকে আমি দেখেছি সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ বেশ কয়েকটি পয়েন্টে পর্যটকের ভিড় দেখতে পেয়েছি। আমি কথা বলেছি এখানকার ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের তারা সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন এবং এখানে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার হতে না হয় সেই ব্যবস্থা তারা নিয়েছেন। পাশাপাশি এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে সকল বিভিন্ন হোটেলে যে অনেকটা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে আরও একটা বিষয় যোগ করতে চাই, এখানে যে সকল পর্যটকরা আসছেন তো তাদেরকে আসলে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন হোটেলে তারা যে আভ্যন্তরীণ তারা যে গানের আয়োজন করেছে, কনসার্টের আয়োজন করা হয়েছে, এটা আসলে উন্মুক্ত পরিবেশে কোনো আয়োজন এবার নেই। তবে হোটেল কেন্দ্রিক বিভিন্ন ধরনের আয়োজন তারা রেখেছে। এই সকল আয়োজনের মধ্য দিয়ে পর্যটকদের তারা বিনোদনের ব্যবস্থা করছে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে শুক্রবার এটি ভিড় থাকবে, আগামীকাল পর্যন্ত এই ভিড় থাকবে বলে হোটেল ব্যবসায়ীরা বলছেন। তবে আজকে 60 থেকে 70% কক্ষ বুকিং হয়ে গেছে, কালকে সেটি আরও 80% পর্যন্ত বুকিং হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। কক্সবাজার থেকে পর্যটক সমাগম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। ঐতিহাসিক নিদর্শনের জন্য বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় বগুড়ার মহাস্থানগড় জাদুঘর। এবার দেশি বিদেশি ফুল আর পাতাবাহার পুণ্ড্রনগরের এই জাদুঘরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাড়ছে জাদুঘরের আয়। দেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক সাইট পুণ্ড্রনগর বা মহাস্থানগড়। অন্তত 2500 বছর আগে এখানে বসতি গড়ে ওঠে। সেসব বসতির চিহ্ন আর ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য করা হয় জাদুঘর। 1967 সালে নির্মিত এই জাদুঘরকে আকর্ষণীয় করতে 44টি শোকেসে রাখা হয়েছে 856টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর সামনেই তৈরি করা হয় বাগান। বাগানে রয়েছে দেশি গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকার পাশাপাশি হলিহক, সিলভিয়া ও জারবেরার মতো নানা বিদেশি ফুল।
ঐতিহাসিক নিদর্শনের সাথে বাগানের মনোরম এ পরিবেশ এখন দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ। জাদুঘরটি পূর্ব থেকে অনেক বেশি সুন্দর ছিল, এখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, সাথে বাগানটা করার পর থেকে এর পরিবেশটা অনেক বেশি মনোরম হয়ে উঠেছে। বাগানটা তো সবার কাছে অনেক আকর্ষণীয় একটা স্থান, কারণ এখানে অনেক ধরনের দেশি ফুল আছে যেগুলো আমরা সচরাচর দেখতে পছন্দ করি। তাছাড়া বাগানে দেশি ফুলের পাশাপাশি অনেক বিদেশি রকমের ফুল আছে। দর্শনার্থীর সমাগম বেশি হয়, আয় বেড়েছে জাদুঘরের। সঠিক পরিচর্যায় আরও অন্তত 1.5 মাস টিকে থাকবে বাগানের এই সৌন্দর্য। শীতকালে যখন প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেই ফুলগুলো দর্শনার্থীদের জন্য আলাদা একটা বাড়তি পাওনা। এছাড়াও মহাস্থান জাদুঘরে প্রায় 25 থেকে 30 রকমের ফুল ফুটছে। এটা মার্চ মাস পর্যন্ত থাকবে এবং মার্চ মাস পর্যন্ত দর্শনার্থী বেশি আসবে। স্বাভাবিক সময়ে এই জাদুঘরে দর্শনার্থী আসে 500, আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আসে গড়ে 1000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী সচল প্রতিষ্ঠানের সংখ্যা 200টিরও বেশি। গ্যাস সংকট ও নানা জটিলতায় উৎপাদন করা যাচ্ছে না ওষুধের পর্যাপ্ত কাঁচামাল। শিল্পপার্ক করা হলেও এতে সরকারের নজরদারির অভাব রয়েছে, এমন অভিযোগ ওষুধ শিল্প সমিতির। দেশে ওষুধের চাহিদার 98% পূর্ণ করছে 200টি কোম্পানি। একই সঙ্গে 197টি দেশে রপ্তানি করে আসছে তারা। তবে নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আরও 100টির প্রতিষ্ঠান। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় 200 একর জমিতে ওষুধ শিল্প পার্কের উদ্যোগ নেওয়া হলেও পুরোদমে তা চালু করা যাচ্ছে না। এদিকে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে আয়োজন করা হয়েছে 16তম এশিয়া ফার্মা এক্সপো 2025। রাজধানীর পূর্বাচলে বুধবার থেকে 3 দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি সহ 32টি দেশের 800টি প্রতিষ্ঠান। নতুন নতুন যত ইমপ্রুভমেন্ট হতেছে, নতুন নতুন যত কোম্পানি আসতেছে, হ্যাঁ, সামনে ইন ফিউচার আরও কোম্পানি আসতেছে হইতেছে, হ্যাঁ, তো দেখা যায় আমরা ইনশাল্লাহ সামনে ফিউচারে আরও অনেক ভালো করতে পারবো। নতুন টেকনোলজির সাথে আমরা অভ্যস্ত হতে এবং এই টেকনোলজিগুলোকে আত্মস্থ করতে এবং নিজেদের মধ্যে এগুলো অ্যাবজর্ব করতেই আমরা মূলত এখানে ফার্মা এক্সপোতে এসে থাকি। মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো ফার্মা এক্সপোতে আসার পরে অনেক ইকুইপমেন্ট আমরা জানতে পারতেছি যে এগুলো এখন অনেক স্টেবল। উদ্যোক্তাদের মতে সমস্যা সমাধান করে কাঁচামাল তৈরিতে পূর্ণ সক্ষমতা এলে 2025 সালের মধ্যে দেশীয় ওষুধ শিল্পের বাজার $6 বিলিয়ন উন্নতি করা সম্ভব। র মেটেরিয়াল তৈরি করতে হলে প্রথম জিনিস, যে কয়েকটা জিনিস প্রয়োজন, সেটা হলো কেমিস্ট্রিতে দক্ষ জনবল লাগবে, আর প্রাইমারি এনার্জির সহজলভ্যতা থাকতে হবে। এক দশকে ওষুধের স্থানীয় বাজার বেড়েছে প্রায় 3 গুণ। গেল অর্থ বছরে এই খাতের আয় $17,54,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ভুগছেন আবাসন সংকটে। 150 বছরের এই প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থীর বিপরীতে হোস্টেলের সিট আছে 180টি। এতে পড়ালেখা, যাতায়াতের সঙ্গে বাড়তি যোগ হচ্ছে বাসা ভাড়া, যা মেটাতে অনেক শিক্ষার্থীর হিমশিম অবস্থা। 1886 সালে যাত্রা শুরু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের। সে সময় শুধু উচ্চ মাধ্যমিকে সীমাবদ্ধ ছিল পাঠদান, তবে এখন যোগ হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স। সব মিলে প্রায় 8000 শিক্ষার্থী, শিক্ষক রয়েছেন 51 জন। শিক্ষকদের জন্য কলেজটির কোনো আবাসন সুবিধা নেই। 8000 শিক্ষার্থীর বিপরীতে কলেজের হোস্টেলে আসন আছে 180টি। এর মধ্যে 40টি ছাত্র ও 140টি ছাত্রীদের জন্য। স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে সেই তুলনায় আমাদের সিট নেই। ছাত্রদের বা ছাত্রীদের সেরকম হোস্টেলের যথাযথ ব্যবস্থা নাই, সিট নাই। আমাদের আরও কিছু হোস্টেল বা সুলভ মূল্যে থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষ থেকে, তাহলে আমাদের জন্য খুবই শুভ হয়। শহরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের বেশিরভাগই থাকতে হয় ভাড়া বাসায়। এতে খাবারের খরচও হোস্টেলের চেয়ে বেশি। আমাদের পার মান্থলি দেখা যাচ্ছে প্রায় 4000 টাকার মতো একটা খরচ আছে। তা এটা যদি আমরা হোস্টেলে উঠি, কষ্টটা কিন্তু অনেকটাই কমে আসে। একটা স্টুডেন্ট হিসেবে খরচটা যেভাবে আমাদের থাকা দরকার তার থেকে অতিরিক্ত খরচ হয়ে যায়। এক্ষেত্রে পরিবারের ওপর চাপ পড়ে, নিজেদের অনেক ডিপ্রেশনে চলে যেতে হয়। দীর্ঘদিনের এ সংকট দূর করার সক্ষমতা নেই কলেজ কর্তৃপক্ষের। অধ্যক্ষ জানান, আবাসন বাড়াতে এগিয়ে আসতে হবে মন্ত্রণালয়কে।
আমাদের এখানে যদি আরও ছেলেদের জন্য একটি হোস্টেল, মেয়েদের জন্য একটি হোস্টেল করা হয় তাহলে খুবই ভালো হয়। দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক এখানে চাকরি করতে আসেন, তারা ফ্যামিলিও আনতে পারেন না। আবার উইকেন্ডে যে বাড়িতে যাবেন, বাড়িও দেখা যায় অনেক দূরে, এইখানে অবস্থান করার প্রয়োজন হয়। তো সেই জন্য শিক্ষকদের জন্য একটি ডরমেটরি হলে খুব ভালো হবে। আবাসন সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষার্থীরাও সরকারি সহায়তার আশায় রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।